খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 26টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আদালত দুগালে কষিয়ে চড় মেরেছে। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, বিজেপি কমিশনকে অভিষেক। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের উপচে পড়া ভিড়। জনশূন্য ভূমিপুত্র শুভেন্দুর স্বাস্থ্য শিবির। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ ভারতীয় সেনার, জখম 3 জওয়ান। জম্মু ও কাশ্মীরের জঙ্গলে দফায় দফায় চলছে গুলির লড়াই। ফের অসুস্থ সৌগত রায়, ভর্তি কলকাতার এক বেসরকারি হাসপাতালে। কি হয়েছে প্রবীণ সাংসদের? বাদ নেই মন্ত্রী থেকে বিরোধী বিধায়ক কেউই। এসআইআর শুনানিতে ডাক তাজমুল নওসাদকে। এসআইআরে তথ্যগত অসঙ্গতি কাদের? তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। নথি জমা নিলে দিতে হবে রসিদও, সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবির, খরচ বইতে হবে নিজেকেই, নির্দেশ হাইকোর্টের। শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে বিডিও প্রশান্ত বর্মনকে, হেফাজতে নিতে চায় বিধাননগর পুলিশ। শুনানিতে আসা ভোটারদের জন্য তৃণমূলের মধ্যাহ্ন ভোজন, ছেড়ে কথা বলল না বিজেপি। বিজেপির কাছ থেকে ফর্ম 7 ছিনিয়ে ধরিয়ে দেওয়া হলো আগুন। পুলিশের সামনেই গাড়িতে হামলা, ভয়াবহ অভিযোগ লালবাগে। এসআইআর নথি হিসেবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধানমন্ত্রীর সিঙ্গুরের সভামঞ্চে বেজে উঠেছিল সেবাশ্রয়ের গান, অস্বস্তিতে পড়ে তদন্তের নির্দেশ। নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর করল গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। বিজেপি বিধায়কের কাছ থেকে 7 নম্বর ফর্ম লুটের অভিযোগে তপ্ত বনগা, মানুষের প্রতিবাদ, বলল তৃণমূল। টেস্ট করে দেখুক বাংলাদেশি, পাকিস্তানি নাকি ভারতীয়। এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির যুবক। এসআইআর শুনানিকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল মালদা। বাংলা বলার শাস্তি, ছত্তিশগড়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো 3 বাঙালি ছাত্রকে। মোদির সভায় শিল্পের নীরবতা, দুর্নীতিতেও নেই আক্রমণ, কেন প্রশ্নে বাংলা, পাল্টা তোপ দিলীপের। নন্দীগ্রামের সমবায় ভোটে নিরঙ্কুশ জয় শাসক দলের। শুভেন্দুর গড়ে 12-0 ফলের কৃতিত্ব অভিষেকের সেবাশ্রয় প্রকল্পকেই দিচ্ছে দল। বেলডাঙ্গা অশান্তিতে এবার সেনা নামানোর আর্জি, জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। এসআইআর আবহে আসানসোলে আটক 2 বিজেপি কর্মী, অবস্থানে অনর অগ্নিমিত্রা, ওদের ছাড়ুন, নয় আমাদের অ্যারেস্ট করুন। কাঠমান্ডুর মেয়র পদে ইস্তফা দিলেন নেপালের জেনজি আন্দোলনের মাস্টারমাইন্ড বলেন্দ্র শাহ। সিওর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমেল অভিষেকের, 27 জানুয়ারি মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। এসআইআর শুনানিতে ডাক, রোহিঙ্গা নয় 14 গোষ্ঠীর নথি নিয়ে যাব, কমিশনকে খোঁচা কাজল শেখের। ফের অস্বস্তিতে তৃণমূল, মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তরের দলীয় ভাঙন, দলে দলে যোগ বিজেপিতে। এখানেই ছিলাম, বেলডাঙ্গায় তাণ্ডবের 2 দিন পরে মৃত শ্রমিকের বাড়ি গিয়ে দাবি ইউসুফ পাঠানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলার বৈধ ভোটারের নাম কাটার চেষ্টা করছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় সোমবার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। আর আদালতের সেই রায় সামনে আসতেই বারাসাতের কাছারি ময়দানের সভা থেকে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেকের কথায় তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। 2 গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সর্বোচ্চ আদালত। এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কার ক্ষমতা বেশি মোদিজি, 10 কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। এখানেই না থামে অভিষেক বলেন, 26-এর ভোটে তৃণমূল 250-র বেশি আসনে জিতবে, আর বিজেপিকে 50-এর নিচে নামাবো। যারা আমাদের টাইট করতে চেয়েছিল, বাংলার মানুষই তাদের টাইট করে দেবে এবারের ভোটে। কারণ বাংলার মানুষ বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদণ্ড বিক্রি করতে জানে না।
অভিষেকের অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে এজেন্সি থেকে মিডিয়া সবাইকে কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে বাংলার বদনামের চেষ্টা করা হয়েছে। 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন 1,36,00,000 মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। এই 2 মাসে প্রায় 92 জন মানুষ এসআইআর এর ভয়ে প্রাণ দিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আদালতে গিয়েছিলাম। রয়েছে চেয়ার, আছে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জামও, কিন্তু মানুষের দেখা মিলল না শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে। অপরদিকে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল। রবিবার ছুটির দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এমনই 2 ছবি ধরা পড়ল, যা দেখে অনেকেই বলছেন বিধানসভা ভোটের প্রাক্কালে এমন চিত্র কিন্তু ওলটপালট করে দিতে পারে এ সমস্ত রাজনৈতিক অঙ্ক। স্বাস্থ্য পরিষেবায় জোর দিতে নতুন বছরের শুরুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রাম বিধানসভার 2টি ব্লকে 15 দিনের সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে। প্রথম থেকেই এই ক্যাম্পে মানুষের ভিড় নজর কেড়েছে। জানা গিয়েছে ওই মডেল স্বাস্থ্য ক্যাম্পে প্রায় 15টি বিভাগে চিকিৎসা করা হচ্ছে। নন্দীগ্রামে 1 ব্লকের নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে এবং নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ি হাই স্কুল পার্শ্বস্থ মাঠে সেবাশ্রয় ক্যাম্প চলছে। গত 15 জানুয়ারি বৃহস্পতিবার সেবাশ্রয় থেকে এই ক্যাম্প শুরু হয়েছে। 4 দিনে নন্দীগ্রামের কয়েক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়ে আপ্লুত। এদিন ছুটির দিন থাকায় 2 ক্যাম্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই নন্দীগ্রামে মনোহরপুরে ইয়ংস্টার ক্লাবের মাঠে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে। কিন্তু সেখানে আজ একেবারেই অন্য ছবি, কার্যত জনমানুষ শূন্য। দুপুর পর্যন্ত হাতে গোনা কয়েকজন শিবিরে এসেছেন। এরপর শিবিরের ফাঁকা চেয়ারের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে। কিস্তওয়ারের সিংপোড়া এলাকা পাহাড়ি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানেরা। ওই খবর পেয়ে অভিযানে নামেন সেনার হোয়াইট নাইটস কর্পসের জওয়ানেরা। ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গলের মধ্যে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ শুরু করেন সেনা। জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন জওয়ানেরা। ভারতীয় সেনার অন্তত 3 জন জওয়ান জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রবিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সেনার। জঙ্গিদের সঙ্গে টানা গুলির লড়াইয়ে জখম হন 3 জওয়ান। ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের হত্যা করতে আরও বাহিনী পাঠানো হয়েছে কিস্তওয়ারের পাহাড়ি জঙ্গলে। কিস্তওয়ারের সিংপোড়া এলাকা পাহাড়ি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানেরা। ওই খবর পেয়ে অভিযানে নামেন সেনার হোয়াইট নাইটস কর্পসের জওয়ানেরা। ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গলের মধ্যে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ শুরু করেন সেনা। আধিকারিক সূত্রে পিটিআই জানাচ্ছে, তল্লাশির সময়ে একটি দল জঙ্গিদের মুখোমুখি হয়। 2-3 জন জঙ্গি ওই এলাকায় লুকিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সূত্রের দাবি, তারা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশে মুহাম্মাদের সদস্য। জওয়ানদের দেখতে পেয়েই এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ছোড়ে গ্রেনেডও পাল্টা দেয় ভারতীয় সেনাও। সূত্রের খবর, কিস্তওয়ারের ওই জঙ্গলে এখনও চলছে গুলির লড়াই। ফের অসুস্থ হয়ে পড়লেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে সাংসদকে। সেখানেই খাওয়া দাওয়া করেন। বাড়ি ফেরার পর আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে জানা যায় তার ডায়রিয়া হয়েছে। পাশাপাশি আচমকাই রক্তে শর্করার মাত্রাও কমে যায়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিছুদিন আগে এই সৌগতর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকদের বড় উদ্বেগের জায়গা এখন এটি। সেই সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রিপোর্ট সন্তোষজনক থাকলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, সৌগত রায়ের অসুস্থতা নতুন নয়। গত বছরের 10ই মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবন থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েন। সংসদের কর্মীরা তাকে হুইল চেয়ারে বসিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করেন ধীরে ধীরে। এরপর 30 এপ্রিল আরিয়াদহতে একটি মন্দির উদ্বোধনে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ই বুকে বসে পেসমেকার। ফের এসআইআর এর নজরে বিরোধী দলের নেতারা। এবার এসআইআর এর নজরে নওশাদ সিদ্দিকী। জানা গিয়েছে, আগামী 27শে জানুয়ারি তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাকে শুনানিতে ডাকা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যে অসঙ্গতি রয়েছে আইএসএফ বিধায়কের। অন্যদিকে এসআইআর এর শুনানির জন্য ডাক পেলেন রাজ্যের 3 বারের বিধায়ক তাজমুল হোসেন। কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন
2006 সাল থেকে 2016 পর্যন্ত টানা 10 বছরের বিধায়ক তাজমল হোসেন 2021 সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ক্ষুব্ধ মন্ত্রী তাজমল হোসেনের প্রতিক্রিয়া, যে ইলেকশন কমিশনের দ্বারা আমি 3 বারের নির্বাচিত বিধায়ক, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, এখন সেই ইলেকশন কমিশন SIR এর নামে আমি বৈধ ভোটার কিনা তা যাচাই করবে। চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাংলায় বিজেপিকে নির্বাচিত করার জন্য ইলেকশন কমিশনের সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেবে বাংলার মানুষ। মন্ত্রীকে পাঠানো হিয়ারিং নোটিশে বলা হয়েছে, পূর্ববর্তী SIR এর সময় তাজমল হোসেন ভুল তথ্য পরিবেশন করেছেন, ফলে 2002 সালের ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে তার নামের মিল নেই। তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে SIR এর শুনানিতে তলব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তৃণমূল। সোমবার সেই মামলার শুনানিতেই আদালত তালিকা প্রকাশ সহ একগুচ্ছ নির্দেশ দিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙ্গিয়ে দিতে বলা হয়েছে। শুনানিতে কারো কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে, জানিয়েছে আদালত। কমিশন সূত্রে আগে জানানো হয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে 1.36 কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল 94 লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে। কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ্যে আনার দাবিও তুলেছিলেন তিনি। তৃণমূলের তরফে এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল সোমবার। সেখানেই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবির। আগামী 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই আর্জি জানিয়ে আবেদন করতে হবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্টের নির্দেশ, কেন্দ্র জেড বা ওয়াই যে ক্যাটাগরিরই নিরাপত্তার অনুমতি দিক, তার খরচ বহন করবেন হুমায়ুন কবির নিজেকেই। তবে আগামী 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানাতে হবে বলেও নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। গত কয়েকদিন আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে তাকে সাসপেন্ড করে দল। এরপরেই নাকি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক। শুধু তাই নয়, এর মধ্যেই তার নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে বিতর্কে জড়ান বিধায়ক পুত্র। শুধু তাই নয়, গত কয়েকদিনে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় হুমায়ুন কবিরকে। এরপরেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এই সংক্রান্ত মামলায় এর আগে কেন্দ্রের কাছে জবাব তলব করে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ফের এই সংক্রান্ত মামলা শুনানির জন্য ওঠে। বিডিও প্রশান্ত বর্মনকে হেফাজতে নিতে মরিয়া বিধাননগর পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই পরবর্তী আইনি ও তদন্তমূলক পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসতে চলেছে বিধাননগর পুলিশ। জানা গেছে, আজই বিধাননগর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ওই বৈঠকে মামলার পরবর্তী কৌশল নির্ধারণের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পরামর্শ নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার জন্য বিধাননগর পুলিশের একটি টিম দিল্লি যাবে। ওই দিনই আদালতে প্রশান্ত বর্মনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বিডিও প্রশান্ত বর্মন মামলায় সুপ্রিম কোর্ট শুক্রবারের মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি বিজয় বিষ্ণুই এর বেঞ্চ জানায়, কনসার্ন কোর্টে আত্মসমর্পণ করার পর প্রশান্ত বর্মন নিয়মিত জামিনের আবেদন করতে পারবেন। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা চাইলে পুলিশ আদালতের আবেদন জানাতে পারে। অর্থাৎ এতদিন গ্রেপ্তারের চেষ্টা চললেও এবার আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতের সুযোগ থাকলো। প্রসঙ্গত, গত 28 অক্টোবর যাত্রাগাছি এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন ক্যামিলার দেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। যদিও শুরু থেকেই তিনি দাবি করে আসছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই মামলায় প্রথমে রাজু ঢালি ও তুফান থাপা নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সঙ্গে যোগসূত্র প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি রাজগঞ্জের বিডিও। পরে কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারও গ্রেপ্তার হন। পুরোদমে চলছে SIR এর শুনানি পর্ব। এরই মধ্যে শুনানিতে আসা মানুষজনদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর ব্লক কার্যালয়ের কাছে এই গোটা আয়োজন চলে। রাজ্য শাসক দলের পক্ষ থেকে দেওয়া হয় খিচুড়ির তরকারি। আর তা নিয়েই এবার রাজনৈতিক মহলে জোরদার চর্চা। কটাক্ষ করতে ছাড়ছে না পদ্ম শিবির। এলাকার শাসক দলের নেতাদের দাবি, SIR সংক্রান্ত শুনানিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন। তাদের অসুবিধার কথা মাথায় রেখেই দলের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল। মানুষের পাশে থাকা, তাদের সহযোগিতা করাই
আসলে তাদের মূল লক্ষ্য। তবে পাল্টা তোপ দেখেছে বিজেপি। এলাকার বিজেপি নেতারা বলছেন, হেরে যাওয়ার ভয়ে মানুষের পাশে থাকার চেষ্টা। আসলে অন্য চরিত্র তৃণমূলের। শুনানিতে এসেছিলেন হুমায়ুন শেখ। তৃণমূলের এই উদ্যোগে যদিও তিনি খুবই খুশি। তিনি বলছেন, নোটিশ পেয়ে হাজিরা দিতে এসেছিলাম, এসে দেখলাম তৃণমূলের পক্ষ থেকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খুবই ভালো লাগলো। হয়রানির মধ্যেও এই ব্যবস্থা দেখে সত্যি খুব ভালো লেগেছে। অনেক মানুষই বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, সকলেই উপকৃত হয়েছেন। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলছেন, অনেক দূর দূর থেকে মানুষ আসছে। আসলে এই এসআইআর প্রক্রিয়া একটা নির্যাতন বলে মনে করছি। সারাদিন না খেয়ে তো অনেকে অসুস্থও হয়ে যাচ্ছে। ফর্ম 7 নিয়ে এসডি অফিসে তুলকালাম বিজেপির গাড়ি ভাঙচুর। লালবাগে বিজেপির আনা ফর্ম 7-এ আগুন, গাড়ি ভাঙচুর। 27,000 ফর্ম 7-এ নিয়ে লালবাগ মহকুমা শাসকের দপ্তরে আসে বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে আগুন, পুলিশের সামনেই গাড়িতে হামলা। ফর্ম 7-এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা, তারই প্রতিবাদ দাবি তৃণমূলের। কোথাও ভাঙলো গাড়ির কাজ, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চলল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য ব্যবহার হয় ফর্ম 7। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। আর এদিনেই দিকে দিকে বিক্ষোভ, অশান্তি, আগুন। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম, ভেঙে ফেলা হলো গাড়ির কাজ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখালো তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাঁধল তুলকালাম। ফর্ম 7 নিয়ে অসন্তোষের জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। দিকে দিকে এই পরিস্থিতির মধ্যেই সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা 7 দিন বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি।